উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে আমবাগান উজাড় করে পুকুর খননের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আঞ্জুম অননার বিরুদ্ধে। লিখিত কোনো অনুমোদন না থাকলেও ইউএনও ফসলি জমিতে পুকুর খনন করতে মৌখিক অনুমতি দিয়েছেন বলে জানায় পুকুর খননকারী চুটু ও তার ছেলে ডালিম। জানা যায় এর আগে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের বাধায় বন্ধ হয় পুকুর খনন। এরপর হঠাৎ করেই উপজেলার নির্বাহী কর্মকর্তা চুটুকে ডেকে খননের জন্য অনুমতি দেয়। তবে ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত চাঁপাইনবাবগঞ্জের তারেক হোসেনের পরিবারের জন্য দেয়া 4 শতক জায়গা ভরাট করতে প্রয়োজনীয় মাটি দেওয়ার শর্ত দেয় ইউএনও। তো আমার যে মাটির এতটি দরকার, তো গাড়ি কাটতে যদি কহেন তাহলে কেটে দিব, না করে তাহলে ডিসিকে ফোন দিছি, আর থানার ওসিকে ফোন দিলে যে আমাকে ওই জায়গাটা ভরাভর টাইম দেয় মৌখিকভাবে, কোনো কাগজপত্র না। আরে আপনার ফোন করে আর যদি বন্ধ করে দেখেন যে জমি এলাকা কোনো আর টাকা করে দেয় আর মাটি কাটতে পারবো না, তখন করে তাহলে সাইজ করে দাও। যা হোক, যখন একটা সুযোগ পেয়েছি এর মধ্যে হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে নগরী জিএসসি মোড়ে আখতারুজ্জামান ফ্লাইওভারের পিলারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে এ কর্মসূচি পালন করা হয়। অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় 15 বছরের সব অপকর্মের জন্য শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করার দাবি জানান তারা। আয়োজকরা জানান, জুলাই বিপ্লবে শেখ হাসিনার নির্দেশে যে হামলা হয়েছে সেখানে অনেক ছাত্র জনতার মৃত্যু হয়েছে। এজন্য সাধারণ মানুষের একটি ক্ষোভ আছে। এই ক্ষোভ প্রকাশ করতেই গণজুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করা হয়েছে। যারা কোন হাসিনার মতো এখনো অবৈধ নিয়ে বসে আছে, আমি পুরো পৃথিবীতে ওইটা জানান দিতে চাই, যাতে পরবর্তীতে ওদের এই কাজই হবে, যাতে ওরা পরবর্তী থেকে ওরা নিজেদেরকে ঠিক করে নেয়। ওইটাই আমি আশাবাদী। সাংবাদিকদের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকারের উপরে যেন পরিপন্থী কোনো কার্যক্রম করতে না পারে, এটা দৃষ্টান্ত স্বরূপ নতুন বছরে একটা জানান দেওয়া হচ্ছে, যেটা আগামী প্রজন্মের জন্য, আমাদের আগামী ভবিষ্যতের জন্য, বাংলাদেশের জন্য এবং জাতি এবং ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ। আমাকে বলি, আমাদের সংগঠন হচ্ছে এএফসি, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন বা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। এটা আমরা পুরো দেশে কার্যক্রম চলছে। আমাদের কার্যক্রম আগস্টের পরপরই শুরু হয়। আমাদের ফ্যাসিবাদ বিরোধী আমরা যতভাবে সম্ভব, আপনার সেমিনার বলুন, কার্যক্রম বলুন বা বিভিন্ন শোডাউন বলুন, আমরা সব করে আসছি। তো বিগত কয়েকদিনে যে ঢাকায় যে ঘৃণাস্তম্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসএ যে ঘৃণাস্তম্ভ অপসারণ করার চেষ্টা করা হয় ফ্যাসিবাদ দর্শকদের দ্বারা, এর প্রতিবাদে আমরা এটা করছি। আমাদের লক্ষ্য একটাই, যে ফ্যাসিবাদ বিরোধী যত ধরনের কার্যক্রম থাকবে আমরা সামিল থাকবো বা আমরা নেতৃত্ব দিব। নিয়ম কানুনের তোয়াক্কা না করে নেত্রকোনায় হর হামাশাই চলছে ইটভাটার রমরমা ব্যবসা। নেত্রকোনা জেলাধীন পূর্বধলা উপজেলার ইসবপুর এলাকায় গড়ে উঠেছে মুকুল ব্রিক্স নামে একটি ইটভাটা, যার নেই কোনো অনুমোদন, নেই পরিবেশ ছাড়পত্র। নিউজ 21 বাংলা টিভি সরজমিন পরিদর্শন করলে উঠে আসে পরিবেশ দূষণের অনেক অভিযোগ। এ বিষয়ে ইটভাটা ঘেঁষা বেশ কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর তারা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করেছিল। জেলা প্রশাসন অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটি বন্ধ রাখে, কিন্তু এবছর আবার পুনরায় চালু করেছে ইটভাটার কাজ। এদিকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক জানায়, এই জেলায় মোট 39টি ইটভাটার মধ্যে 6টি ভাটার পরিবেশ ছাড়পত্র রয়েছে, বাকিগুলো হাইকোর্টের রিটের দোহাই দিয়ে চলেছে। তারপরও আমরা এই সব ভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত রেখেছি। আমার ঘরের সাথে তখন আমরা ঘুমাইতারি না, পোলাপানে পড়তারে না, আমরা শ্বাসকষ্ট, নানান সমস্যা, শব্দর লাগে তো তাহলে জানা 24 ঘন্টায় শব্দ। তখন এটা সরকারের কাছে অনুরোধ, এটা বন্ধ করার লাগিয়া, ডিসি সাহেবের কাছে অনুরোধ, এটা বন্ধ করার লাগিয়া। আমি এই যে 8-10 দিন ধরে ঘুমাইতারি না, আমার হাই প্রেশার, শ্বাসকষ্ট, সদ্যর লাগিয়া, মাথার বেদনার লাগিয়া আমি আর কিনো ভাই থাকতারি না। এখন
দশ সাথে আমরা আর ইট কলাটা আনহের কাছে আবদার জানাইলাম বন্ধর জন্য। মেশিনের শব্দের জন্য আমরা ঘুমাতে পারি না এবং ঠিকমতো পড়ালেখা করতে পারি না। মেশিনের শব্দের জন্য আমরা কোনো সময় পড়ালেখা করতে পারি না, ঘরে বসলে শব্দ করে। আমার নাম মোহাম্মদ জিহাদ মিয়া, ক্লাস 8-এ পড়ি আমি। ইট কলা বন্ধ করার জন্য ডিসি স্যারের কাছে আমার উকুল আবেদন এই ইট ভাটা বন্ধ করার জন্য, আর আমাদের পড়ালেখার উন্নতি করার জন্য এই ইট কলা বন্ধ করার জন্য। আসসালামু আলাইকুম, আমি 1 থেকে 2 উঠছি। আমার রুলে করতে পারি না, শব্দের বদ্ধ। শ্বেতা বসুম জ্যোতি, আমি 3 থেকে 4 উঠবাম। ইট করার জন্য শব্দ লাগে, আমরা পড়তে পারি না, ঘুমাইতে পারি না। ডিসি স্যারের কাছে অনুরোধ ইট কলা বন্ধ হয়ে যায়। সহকারী শিক্ষক, ঈশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইট কলার বিষয়ে আমি এটাই বলবো যে শিক্ষার্থীদের যাতে পড়াশোনায় বিঘ্ন না ঘটে, তারা যাতে সুস্থ সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে, যাতে তাদের মানসিক এবং শারীরিক বাধা বা বিঘ্ন না ঘটে, পরিবেশ অধিদপ্তর অবশ্যই সেটা দেখবে। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক, ঈশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইটকলা যেটা আপনারা দেখছেন আমরাও দেখতেছি, তবে এটা এই পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতি আছে কিনা আমি জানি না। যদি অনুমতি থাকে তো ভালো কথা, যদি না থাকে তবে আমি আশা করব যাতে এটা, তাহলে তো এটা পরিবেশের জন্য ক্ষতিকর। আর ওই এলাকায় অনেক ছাত্রছাত্রী আছে যাদের আসলে পরিবেশের ক্ষতি করছে। আমি আশা করব যাতে এই বিষয়টা অনুমতি না থাকে, তাইলে অনুমতি বিষয়টা যেন তারা দেখেন আর কি। পরিবেশ লেখাপড়ার জন্য সুষ্ঠু পরিবেশের দরকার। আসলে এই জিনিসটা আমাদের সকলেরই নজর রাখা উচিত। তো আপনাদের থেকে তথ্য পেলাম, আমরা তথ্য সরজমিনে পরিদর্শন করব। সরজমিন পরিদর্শন করে সেটা যদি সত্যতা পাওয়া যায়, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। ফেনী ধর্মপুর ইউনিয়নের পুরাতন বিমানবন্দর এলাকায় অবস্থিত জান্নাত এগ্রো বিডি 2022 সাল থেকে 10 একর জমিতে নার্সারি, ফল, ফুল ও সবজির চাষাবাদ করে আসছিল। কিন্তু গত আগস্টে ভয়াবহ বন্যায় প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার ক্ষতি হওয়ায় এখন কৃষিকাজ চালিয়ে যাওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এই কৃষি প্রকল্পটি বন্যার কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখনও পর্যন্ত সরকারি কোনো অধিদপ্তর থেকে আর্থিক সহায়তা পায়নি। তবে প্রকল্পটির মালিকরা আশা করছে সরকারি সহযোগিতা পেলে তারা আবারও তাদের কৃষিকাজ পুনরুদ্ধার করতে পারবে এবং আগের মতো সফল হবেন। আমার সবগুলোই মারা গেছে, মানে 8-10টা এরকম আছে বাকি। আবার নতুন করে এগুলা করতে হয়েছে। এরপরে ড্রাগন আমার পিছনে ড্রাগন আছিল প্রায় 1 একরের মতো। এই ড্রাগন সবগুলা ড্রাগন মারা গেছে, একটা ড্রাগন জীবিত নাই। আমরা অনুমানিক এটা নিয়ে ধারণা করছি প্রায় 60 লক্ষ টাকার মতো আমাদের এখানে ক্ষতি হয়েছে। এমন বন্যায় হলো ওদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো আসলে বাংলাদেশে তো এখন দেখতেছি অনেকগুলা কৃষি উন্নয়ন নিয়ে কাজ করতেছে। তারা যদি কিছু সহযোগিতা করে ওদেরকে, আশা করি এটা কাটিয়ে উঠবে। আমরা অনেকদিন যাবত কাজ করতেছি, বন্যা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো সরকারি কোনো অবদান পাইতেছি না, আর কোম্পানিরা খুব লসে আছে। এই বিষয়ে ব্যক্তিগত এবং বিরাট বিস্তীর্ণ এলাকা জুড়ে ওরা কিন্তু বেশ কিছু ইনভেস্ট করেছিল ওখানে। ওখানেও প্রায় 7-8 দিন পানি জলাবদ্ধ ছিল, প্রায় 3-4 ফিটের মতো পানি ছিল, পানি জলাবদ্ধ ছিল। আমাদের কৃষি সম্প্রসারণ বা সরকারের পক্ষ থেকে, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সহযোগিতা, আর যে নার্সারি বা যে সমস্ত ফল ফলাদের গাছ যেগুলা নষ্ট হয়েছে বা নার্সারি নষ্ট হয়েছে, সেগুলোর জন্য আমরা আসলে ওইভাবে সহযোগিতা সরকারের কাছ থেকে ওইভাবে আসে নাই। তবে সরকারি সহযোগিতা পেলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আবার ঘুরে দাঁড়াতে পারবেন বলে জানাচ্ছে পরিচর্যাকারীরা। রোজেন, নিউজ 21, ফেনী। নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে 7 দিনব্যাপী কমরেড মণিসিংহ মেলা।
কমিউনিস্ট পার্টি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রবাসী সরকারের উপদেষ্টা উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ টঙ্গ আন্দোলনের নেতা কমরেড মণি সিংহের 34তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণি সিংহ মেলা উদযাপন কমিটি আয়োজিত এই মেলা চলবে 6 জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার তার জন্মস্থান দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তীরে টঙ্ক স্মৃতিসৌধ প্রাঙ্গণে পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে মেলার সূচনা করা হয়। এ ব্যাপারে ডাক্তার দিবালোক সিংহ জানান, নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়তে এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন করা হয়েছে। তো ভালোই হবে ইনশাল্লাহ। এবছর আমরা অনেক আগ্রহী, আমরা এবছর মনে করেন বেচা কেনা বেশি করব। আজকে কমরেড মণি সিংয়ের 34তম প্রয়াণ দিবস। সেই পরিপ্রেক্ষিতে আজকে 31শে ডিসেম্বর 2024 আমরা কমরেড মণি সিংয়ের জন্মভূমি সুসং দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলার উদ্বোধন করতে যাচ্ছি। কমরেড মণি সিং সারা জীবন এই দেশের শ্রমিক মেহনতি মানুষের লড়াই সংগ্রাম আন্দোলনে নিজেকে নিবেদিত করেছিলেন, সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। 11 বৎসর তিনি কারা অন্তরালে ছিলেন এবং 20 বছর আত্মগোপনে ছিলেন। তিনি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছেন, পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামে তিনি আলাদা মুক্তি বাহিনী গঠন করে, ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের উদ্যোগে আলাদা মুক্তি বাহিনী গঠন করে তিনি দেশের মুক্তি সংগ্রামে ভূমিকা রাখেন। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সমর্থনে তিনি কাজ করেছেন। সর্বদলীয় মেলা উদযাপন কমিটির ব্যানারে আমরা এই মেলাটি আমরা করে আসি। এটা হলো ওনার 34তম প্রয়াণ দিবস। মানুষকে ধারণা দেওয়া, উনি কি ছিলেন, কি করতেন, ওনার জীবনী সম্পর্কে বিশেষ করে স্কুল কলেজের ছেলে মেয়েদের জানানো কাজ। ঠিক আছে, আমরা ওই দিনটা অনেক উদযাপন করি, অনেক আনন্দ করি যে কখন 31শে ডিসেম্বর আসবে, মণিমেলা হবে, মণিমেলায় যাব, মানে অনেক আনন্দ অনুভব করব। দেশ থেকে বিদেশ সর্বোচ্চ ছড়িয়ে গেছে। আসলে এখানে প্রতি বছর মেলা হয়, এই মেলায় আমরা আনন্দ করি। আমরা ফ্রি ক্যাম্প চালু করেছি। আপনারা যারা মেলায় আসতে চান আপনারা ঘুরবেন, সারাদিন ঘুরবেন। সেই সাথে যদি যে কোনো প্রাথমিক চিকিৎসায় আমরা আপনাদের সাথে আছি। আমি এখানে আনি নাই, আমার দোকানে আছে। আমার দোকান হচ্ছে উত্তরাল বাজারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে অবকাঠামো নির্মাণ, শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং কার্যক্রম চালু এবং যে সমস্ত প্রতিষ্ঠান খারাপ ফলাফল করেছে সেগুলোর শিক্ষকদের সাথে সভা করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচালিত 48টি মাধ্যমিক বিদ্যালয়ের 2024 সালের বার্ষিক পরীক্ষার অনলাইনে ফলাফল প্রকাশ অনুষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিনজার চাকুমা, শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ রাশেদা আক্তার সহ চসিকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। অনেক স্কুল কলেজে আমি ইতিমধ্যে গিয়েছি, অনেক সময় রাতের বেলায়ও আমি যাই। আমি বিভিন্ন অভিযোগ যখন শুনি, বিশেষ করে অপরাচারণের বিভিন্ন প্রবলেম আমি শুনেছিলাম। আমি গিয়ে রাতে ডিজাইনার নিয়ে দেখেছি কিভাবে স্কুলটাকে সুন্দর করা। এর মধ্যে আমি একটা 3D ভিশন ডিজাইন করেও ফেলেছি। কিছু দোকান আছে, দোকানগুলো টুটি এখানে বাগান করে দিয়ে, এখানে ডাস্টবিন আছে, অনেকে প্রস্রাব পায়খানা করছে, এদের জন্য আলাদা টয়লেট করে। এমন একটা জায়গা যেখানে মানুষ দেখলে যাতে একটা ভক্তির জায়গা আসে। কোতোয়ালি থানা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটির একদল নেতাকর্মী। তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা জানান, শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে মানুষের কষ্ট। হাড় কাঁপুনি শীতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের কষ্ট অবর্ণনীয়। শৈত্যপ্রবাহের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন জীবিকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানুষের সুখে দুঃখে আমরা পাশে আছি, পাশে থাকব। আমরা ঠিকমতো ফোকাস করতে পারি না দেখে বিএনপিকে এখন বলা হচ্ছে তারা সরকারি দল, স্বৈরাচারী ছাত্রলীগ যুবলীগ যা করেছে এখন তারা সেটা করছে। এটা কারা বলছে? যারা বলছে তাদের একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা আমাদের কাছে পরিষ্কার। কাজে আমরা মনে করি যে তাদের সে উদ্দেশ্য যাতে চরিতার্থ না হয়, সেজন্য এখানে যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে আমাদের দল কোনো ধরনের শেল্টার দিবে না। নওগাঁর ধামইরহাটে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আমাইতারা গ্রামে এলাকাবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আলহাজ হানজালা। বিশেষ অতিথি ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কিন্তু আমার আপনার সন্তানকে ও রাস্তায় গুলি করে মেরেছে, ওটাতে কোনো আফসোস করেনি। ও খুনি কত বড় খুনি যে ওর মেট্রো রেল ভেঙে গেছে তার জন্য ও কান্নাকাটি করতেছে। অথচ না, এই খুনি হাসিনা খুন করেছে, তাই এরকম খুনি হাসিনা আর জানে বাংলাদেশে আসতে বলার কিছু নাই। আমরা এই 17 বছর কোনো মাইকে কথা বলতে পারিনি, আজকে আমরা স্বাধীনভাবে বাংলাদেশে কথা বলতে পারতেছি। আমাদের একটাই অধিকার ছিল, ভাতের অধিকার, ভোটের অধিকার, ন্যায্য মূল্যের অধিকার, আর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধিকার। কিন্তু এই অধিকার থেকে বাংলাদেশের জনগণকে একজনে জিম্মি করে রেখেছে সেই খুনি হাসিনা। ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনের মাধ্যমে আমরা এই হায়না সরকারকে প্রতিহত করে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো বিজয় লাভ করেছে। তাই এই বিজয় লাভ করার কারণেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ সামনে একটা জাতীয় নির্বাচন হবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে আমাদের সাবেক এমপি শামসুজ্জোয়া খান ধানের শীষ নিয়ে আপনাদের মাঝে আসবে। আপনারা আপনাদের মূল্যবান ভোট ওনাকে দিয়ে, আপনাদের মতামত জানিয়ে ওনাকে সংসদে যাওয়ার সুযোগ করে দিবেন। উনি আপনাদের ভাগ্যের উন্নয়নের জন্য কিছু করতে চায় এবং বিগত দিনেও দিয়েছিল। আজও ওনার ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য। পহেলা জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের পর্দা উঠছে। স্টল প্যাভিলিয়নগুলো সারছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন নিরাপত্তা নিশ্চিত থাকছে 1000-এর বেশি নিরাপত্তা কর্মী। বুধবার 10টায় মেলাটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তাই একদিন আগে কড়াকড়ি করা হয়েছে নিরাপত্তা। ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশপথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মরণে থাকছে জুলাই চত্বর, 36 চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। অংশগ্রহণ করবে 60টি দেশের 11টি প্রতিষ্ঠান। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে বিআরটিসির 200 বাস। মঙ্গলবার বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন জানান, জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর, 36 চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। এই কাজটা আমরা আশা করি যাই শেষ করে ফেলা দেবো আর কি। আর যেগুলো কাজ আছে, ভিতরে কিছু কাজ আছে এখনো শেষ হয়নি আর কি, এগুলাই করলাম আর কি। আর সাজানো গোছানো প্রায় 99%, অল্প কিছু আছে, একটু কিছু সময়ের মধ্যে আশা করি ইনশাল্লাহ শেষ হবে। অসচ্ছল রোগীকে আর্থিক সহায়তা দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বড়দের স্বেচ্ছাসেবী মানবিক ফাউন্ডেশন নামে একটি সংগঠন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রোগীর স্বজনদের হাতে সহায়তার অর্থ তুলে দেন সংগঠনের সদস্যরা। এই অনন্য নজির সৃষ্টি করেছে নোয়াখালী হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামে। এই উপলক্ষে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক হেলাল উদ্দিন নুমান, বড়দেইল বাজার কমিটির সভাপতি হাজি হাবিবুল্লাহ, সংগঠনের উপদেষ্টা সদস্য সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম, সংগঠনের সদস্য প্রবাসী মোহাম্মদ আব্দুল আজিজ সহ অনেকেই। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের শতাধিক সদস্য, বাজারের ব্যবসায়ী, মসজিদের ইমাম সহ 2 শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। জায়গা গিয়ে ওনারা আটকে পড়ে। আমরা বড়দেইল স্বেচ্ছাসেবী মানবিক ফাউন্ডেশন দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
মহান আল্লাহ তাআলার অসংখ্য দর্শক প্রিয় অভিনেতা কাকা মাকসুদ আজ 1 জানুয়ারি তার জন্মদিন। তিনি ভোলা জেলার দৌলত খানের কৃতি সন্তান। 2014 সালে মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। সেই থেকে তার অভিনয় জীবন শুরু। এরপর থেকে তিনি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজেকে জাত অভিনেতায় পরিণত করেছেন। নিয়মিত নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজে কাজ করে ব্যাপক জনপ্রিয় হয়েছেন। আর তাই অভিনেতা কাকা মাকসুদের জন্মদিনে মিডিয়া অঙ্গন সহ ভোলার সাংবাদিক ও বিশিষ্টজনেরা তাকে শুভেচ্ছা জানায়। চারুনিরম থিয়েটার থেকে যুক্ত, তো চারুনিরম থিয়েটারে থাকা অবস্থায় আমার এখানে অনেক ভাই ব্রাদার আছে। সীতাকুণ্ড উপজেলার কদম রসুল প্রিমিয়ার লিগ সিজন 3 এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আলহাজ নুরুন নবী চৌধুরীর সভাপতিত্বে এবং নুরুল আলম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ নুরুল আনোয়ার চেয়ারম্যান, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খুরশেদ আলম মেম্বার, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সহসভাপতি শেখ শাহাব উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইফতেখার আহমেদ জুয়েল। দেওয়ার জন্য এবং